কেমন আছো তোমরা সবাই? একটু সামলে উঠেছে এই জন্যেই বললাম, একটা ভীষণ বড় বিপদের মধ্যে দিয়ে গেলাম। কিন্তু ওই যে বলেছে আমার ঈশ্বর আমাকে বারবার বাঁচায়। ঈশ্বরের অনেক আশীর্বাদ, আমি তো বারবারই বলি। এবারও ঈশ্বর বাঁচিয়েছে। মাথার উপরে বাবা নেই, মা নেই, ডিসিশন নেবার কেউ নেই। দিদির শরীর ভালো না, রিক ছোট, সেখানে কোনো সমস্যা এলে আমার উপরে ভীষণ বাড়তি দায়িত্ব আসে। আমি ছোট হলে কী হবে? সবাই বলে আমার বেশি বুদ্ধি, সবাই বলে আমার পেশেন্স অনেক বেশি। তো যাই হোক, কাউকে তো না কাউকে দায়িত্ব তো নিতেই হবে। 9 তারিখে 9 ফেব্রুয়ারিতে আমার ইভিনিং শিফট অফিস ছিল। আমি কিছুক্ষণ আগেও যখন রিকের সাথে কথা বললাম তখন এভরিথিং ওয়াজ ফাইন। হঠাৎই তার জাস্ট রিকের সাথে কথা হওয়ার ঠিক 10 মিনিট বাদে দিদির ফোন। আমি ভাবলাম কী হলো হঠাৎ এরকম অসময়ে? আমি অফিসে ইভিনিং শিফট জানে ভীষণ ব্যস্ত থাকি, এই সময় তো কেউ ফোন করে না দিদি। তো যাই হোক ফোন ধরলাম, বললাম কী হলো আবার? বলছে শিলাদিত্য হচ্ছে আমার জামাইবাবু, হি হিমসেলফ আ ডক্টর, আর ওকে আমরা ছোট করে শিলু বলি। তো শিলুর কার্ডিয়াক ফেলিওর হচ্ছে। বললাম হোয়াট, কার্ডিয়াক ফেলিওর? তখন বলছে হ্যাঁ। দুধ, শিলাদিত্যর ঠান্ডা লেগেছে, হয়তো ভালো করে শ্বাস নিতে পারছে না, একটু স্টিম নিতে বল, দেখবি ঠিক হয়ে যাবে। বলছে না, কার্ডিয়াক ফেলিওর হচ্ছে, ও বুঝতে পারছে ওর পেন হচ্ছে, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে, তুই শিগগির আয়। ইভিনিংয়ে আমরা যেহেতু একা থাকি, তো রিপোর্ট না বানিয়ে হসপিটাল থেকে বেরোনো লিভ করা যায় না। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তোরা আগে হসপিটাল নিয়ে যা, আমার তো যেতেও সময় লাগবে। ওর বাড়ি সাপুরজি পালেনজি, ইটস ভেরি ফার। রিককে বল হসপিটালে নিয়ে যেতে। দিদি এত অসুস্থ, দিদিকে একা ছেড়ে বাড়ি থেকে বেরোনো সম্ভব হয় না। অত অসুস্থ, তারপরেও অসুস্থ মানে এতটাই অসুস্থ, দিদিকে সব কাজই করে দিতে হয়, হেল্প করতে। দিদি দরজা খুলতে পারে না, দিদি টয়লেট যেতে পারে না একা, বলতে পারো বিছানাতেই থাকতে হয়, দিদিকে সব কিছুকে করিয়ে দিতে হয়। মানে এটা খুব বলতে আমার প্রচণ্ড ব্যথা, প্রচুর কষ্ট থেকে এটা আমি বলছি। দিদি যে কী পরিমাণ অ্যাক্টিভ, কী পরিমাণ স্ট্রং ছিল, হঠাৎ করে ওর যে কী হলো মানে আমি জানি না। ঈশ্বরের কাছে আমি সবসময় বলি দিদিকে আবার সুস্থ করে দাও। আমাকে তোমরা কি অ্যাক্টিভ দেখো, আমার কি স্ট্রং দেখো, আমার দিদিদার অনেক বেশি ছিল। কী যে হয়েছে আমি সত্যি জানি না। দিদিকে নিয়ে গল্প আরেকদিন করব। সঙ্গে সঙ্গে আমি আমার এক বন্ধুকে পাঠাই, তারপর শিলাদিত্যকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আমি অফিস থেকে চলে যাই। যাওয়ার পরে বলে ম্যাসিভ কার্ডিয়াক ফেলিওর, মানে ওর 30% পাম্প হচ্ছে। ইকো করার পর দেখা গেল হার্ট পাম্পিং রেট 30%, যেটা ইজেকশন ফাংশন বলি আমরা। বুঝতেই পারছো কতটা সিরিয়াস। বাট ওর সুগার অনেক বেশি ছিল, ক্রিয়েটিনিন বেশি ছিল বলে সেই মুহূর্তে অ্যাঞ্জিওপ্লাস্টি বা অন্য কিছু ওটি করা যাচ্ছিলো বা প্রসিডিওর করা যাচ্ছিল না। ডক্টররা ভীষণ ভালো, ওকে প্রচণ্ড সাপোর্ট দিয়ে ক্যাথ ওয়ার্ডে রাখা হলো, ওকে সমস্ত রকম সাপোর্ট দিয়ে যে ইনসুলিন চালু করালো যাতে সুগার কমলে ক্রিয়েটিনিন কন্ট্রোল হলে। সরি, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো কোল্ড অ্যান্ড কাফে আবার ভুগছি। বাট অ্যান্টিবায়োটিক কদিন আগে খেয়েছি বলে আর খেতে পারবো না এখন। সেই 9 ফেব্রুয়ারি থেকে আমাদের টানাপোড়েন লড়াই, দিদিকে সামলানো মুশকিল। রাত্রিবেলা রিককে হসপিটালে থাকতে হচ্ছিল, আমাকে দিদির বাড়িতে গিয়ে থাকতে হয়েছে। সব কিছুই মানে আমার বাড়িতে, আমার বাচ্চাদের আমার এক বন্ধু দেখছিল, মানে একটা মেস। এই ছোটো ছোটো নিউক্লিয়ার ফ্যামিলিগুলোর না ভীষণ কষ্ট। আমি কোনোদিন নিউক্লিয়ার ফ্যামিলি সাপোর্ট করি না, আমরা জয়েন্ট ফ্যামিলি থেকে বড় হয়েছি। কিন্তু ওই যে বলে না, মানে কেউ না কেউ জয়েন্ট ফ্যামিলি ভাঙে।
আর সাফার হয় সবাই। ঠিক সেই রকমই আমি আমার মায়ের শরীর খারাপের সময় দেখেছি, আমার বাবার শরীর খারাপের সময় দেখেছি। মার শরীর খারাপের সময় বাবা পুরো একা করে গেছে। মায়ের শরীর খারাপের সময় দেখেছিলাম এটা, বাবার শরীর খারাপের সময় সেই আমাকে, শিলাদিত্যকে, রিকও তখন ছোট, তাও সম্পূর্ণ করে যেতে হয়েছে। খুব টাফ। আমার বন্ধুবান্ধবরা আমার পাশে সব সময় থাকে, রিকের বন্ধুরাও ছিল। তো সেই চললো। 11 ফেব্রুয়ারি থেকে ক্রিয়েটিনিন কন্ট্রোল হলো, আর তখন শিলাদিত্যকে অ্যানজিও করা হলো। অ্যানজিও করে দেখা গেল একটা আর্টারি 100% ব্লক, আর একটাও ভালো ড্যামেজ। তো খুব রিস্ক নিয়ে ডক্টররা আমাদের বললো, প্রচণ্ড ক্রুশিয়াল টাইম, আমরা জানি না কী হবে, বাট আমাদের করতে হবে। তো তারা করলো। আমার ঈশ্বর আমার দিদি সিঁদুরকে বাঁচিয়ে দিয়েছে। আমি শুধু ভাবছিলাম শিলুর কিছু হয়ে গেলে কি হবে বাড়িটা। আমার দিদি শিলু ছাড়া কিছু জানে না, রিক ছাড়া কিছু জানে না, ওর কোনো বন্ধু লাগে না। ওর কেন ওদের তিনজনেরই, ওরা শুধু তিনজনের মধ্যেই থাকে। তিনজনের মধ্যে ওরা বেশি কমফোর্টেবল। বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, সাজা গোজা, সিনেমা দেখা, যাই বলো না কেন, আর আমি আছি। তো সেই জন্যে প্রচণ্ড টানা পড়ে নিয়ে লাস্ট সানডে শিলাদিত্যকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। এখন প্রচণ্ড কেয়ার করতে হবে, প্রচণ্ড হাতের তালুর মধ্যে তাকে রাখতে হবে। এখন সব প্র্যাকটিস বন্ধ। রিক প্রচুর করছে বাবা মার জন্যে। এই একটা ছেলে, আজকালকার দিনের ছেলেদের মতোই না, নিজের ক্যারিয়ার, নিজের সব কিছু বিসর্জন দিতেও রাজি বাবা মার জন্য। ফার্স্ট প্রায়োরিটি ওর কাছে বাবা মা। ও হলো ক্যারিয়ার আমি পরে দেখে নেব। বাবার প্রত্যেকটা কাজ, বাবাকে মেডিসিন দেওয়া, বাবার ইউরিন পট ক্লিন করা, বাবাকে ইউরিন করানো, মাকে চান, বাবাকে চান, বাবার টাইম টু টাইম খাবার দেওয়া, সমস্ত কিছু। রিকে কথা বলতে গেলে আমি প্রাউডই ফিল করি যখন আশেপাশে আমি অন্যান্য বাচ্চাদের দেখি যারা মা, দিদা, ঠাকমা, বাবা কারোর জন্যে কিছু করে না, যাদের বাবা ওটিতে যাচ্ছে তাও তারা আসে না। এরকম না, অ্যাব্রড আছে, ইন্ডিয়ার মধ্যেই হয়তো আছে, তাও আসে না। বা ভাই বোন হসপিটালে ভর্তি, তাও তারা কেউ যায় না। আর সেই জায়গাতে রিক, যখন আমার বাবা হসপিটাল ছিল, ওর দাদু, একমাত্র দাদু, তার একমাত্র নাতি 50 দিন হসপিটালে ছিল, তখন ওর লয়ের ফাইনাল ইয়ার, ওইখানে বসে পরীক্ষা দিচ্ছে, ওইখানে বসে পড়াশোনা করছে। দাদুর পাশ থেকে 1 সেকেন্ড নড়েনি। এখন বাবার পাশ থেকে 1 সেকেন্ড নড়ছে না, মায়ের পাশ থেকে 1 সেকেন্ড নড়ছে না। প্রতিটা জিনিসও করছে। ঈশ্বর যেন ওকে সুস্থ রাখে। সবাই তোমরা বলো রিকের যেন ভালো হয়। এরকম ছেলে আজকালকার দিনে দেখা যায় না। আই এম রিয়েলি প্রাউড। যদি আমার গর্ব করার মতন কিছু থাকে সেটা রিককে নিয়ে। ও যে কী ট্যালেন্টেড, যে কী ক্রিয়েটিভ। ও অনেক কিছু করতে পারত, বা অনেক কিছু করবেও হয়তো, অনেক কিছু করেছেও হয়তো, কিন্তু এখন যা ও করছে এটা ভাবা যায় না, দেখা যায় না। আমরা করেছি, আমি সুযোগ পেয়েছি বলবো করার, ব্রাদার। ঈশ্বর আমাকে সুযোগ দিয়েছে বাবার জন্যে করার, আমি করতে পেরেছি। আমি করতে চাই, আমি যতটুকু আমার পক্ষে সম্ভব। আমাকে আমার নিজের পরিবার দেখতে হয়, নিজের রান্নাবান্না, নিজের ব্যবসা, নিজের অফিস, নিজের দুটো অবলা বাচ্চা, তাদের সব দেখার পরও আমিও কিন্তু দৌড়ে যাই, আমিও করার চেষ্টা করি, রিকও করে। আর আমি চাইবো আমার রিকের, আমাদের মতন যারা আছে তাদের সত্যিই যেন স্ট্রেংথটা থাকে। তা না হলে সত্যি যাদের জন্য করি তাদের সত্যি ভীষণ আমাদের মতন লোকেদের দরকার, যারা পারে না করতে, যারা ইনক্যাপেবল। শিলাদিত্য এখন বাড়ি ফিরেছে, আস্তে আস্তে নিশ্চয়ই সুস্থ হবে, আবার পেশেন্ট দেখবে। এবার বলি, ও বুঝলো কী করে ও কার্ডিয়াক ফেলিওর হচ্ছে? অনেকে তো অনেক কিছুই বলে, মানে আমরা তো সাধারণ মানুষ বুঝতেই পারবো না হয়তো। শিলাদিত্য সেটা নিজে ডাক্তার বলে হয়তো বুঝতে পেরেছি, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করেছে। যেটা ওর হচ্ছিল, ও সেদিনকেও নর্মালি সব কাজ টাজ করেছে, পেশেন্ট দেখেছে, ওদেরও ডগি আছে, ডগিকে খাইয়েছে। ওদের বাড়িতে যদি দিদি কিছু করতে পারে না অসুস্থ বলে,
শিলাদিত্য অ্যান্ড রিককে প্রচুর কাজ করতে হয়, হাউস হোল্ড সব কাজ। আর এরকম ব্যাপারটা নেই আমাদের বাড়িতে যে আমার বাবাকেও আমি করতে দেখতাম, কারণ যেহেতু মা স্কুল টিচার ছিল, দুজনে সবসময় কাজ ভাগ করে করতো। আমরা কেউ কখনোই খুব ডিপেন্ডেন্ট না মেড সার্ভেন্টদের ওপরে। আমরা বরং বলতে পারো আমরা নিজেদের ওপরে অনেক বেশি ডিপেন্ডেন্ট। আর আমি এরমভাবেই থাকতে চাই। আমি খুব একটা মেড সার্ভেন্ট দিয়ে কাজ করানো, তাদের জন্য ওয়েট করে থাকা আমি পারি না, মানে আমি ঠিক হ্যান্ডেল করতে পারি না হয়তো। আমার নিজের কাজ নিজে করতে বেশি পছন্দ হয়। তো সেই কারণে তো সেসব কাজ টাজ করেছে শিলাদিত্য। তারপরে চান টান খাওয়া দাওয়াটা করার পর একটু কাশি হচ্ছিল, দেন ও দেখে একটুখানি হেভিনেস লাগছে চেস্ট, তারপরে দেখছে ও স্যাচুরেশনটা ড্রপ করছে, দেন ও স্টেথো লাগিয়ে দেখে, ও বুঝতে পারে ও ফেলিওর হচ্ছে। নিজে মেডিসিন দিয়ে ট্রাই করে, আর দুটো আন্ডার আর্মসের তলা দিয়ে একটা অদ্ভুত টাইপের কেমন ভেতর দিকে টানছে বা পেন হচ্ছে। আরেকটা জিনিস বলি, সুগার পেশেন্টরা কিন্তু এই ধরনের পেন খুব একটা বুঝতে পারে না। সঙ্গে সঙ্গে রিককে বলেছে, রিকু সেদিনকে বাড়িতে ছিল, যে আমাকে হসপিটালে নিয়ে চল। ডক্টরদের সাথে কথা বলেছে, অন্যান্য ডক্টরদের সাথে, সবাই বলেছে তুমি শিগগির চলে এসো। একটু কাশিও হচ্ছিল, যদি আর 2 মিনিট পরে যেত বা 2 সেকেন্ড পরেও যেত, ডাক্তার বললো পুরো কোল্যাপস করে যেত, এতটাই ওর খারাপ অবস্থা হয়ে গেছিলো। বাট আমার ঈশ্বর, আমার বাবা মা, ওর বাবা মা, দিদির ভালোবাসা, দিদির সিথির সিঁদুর, আমাদের সবার ভালোবাসা শিলাদিত্যকে বাড়ি ফিরিয়ে এনেছে। অ্যান্ড আমি জানি শিলাদিত্যর খুব মনের জোর, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আবার তাড়াতাড়ি আবার ট্রিটমেন্ট করা শুরু করবে। এখন যেটা একটা প্রবলেম হয়, আগে যেমন, এটা সবাইকেই মনে রাখতে হবে, এখন সব ডাক্তাররাই খুব ওভারবার্ডেন, প্রচুর পেশেন্ট, প্রাইভেট হসপিটালগুলোতে প্রচুর পেশেন্ট, প্রাইভেট ওপিডিগুলোতে প্রচুর পেশেন্ট। সো ডাক্তাররা যে সবসময় ফোনে অ্যাভেলেবেল থাকবে এটা কিন্তু পসিবল না। এটা নিজেকে ওই জায়গায় প্লেস করলে বোঝা যাবে, এটা কিন্তু পসিবল না। ব্যাক টু ব্যাক ওটি থাকে, ওপিডি থাকে, ইনপেশেন্ট দেখতে হয়। আমি আমার হসপিটালে ডাক্তারদের দেখি, তাদেরও দম ফেলার সময় থাকে না। তো আমাদেরও সাধারণ মানুষ হিসেবে বা পেশেন্ট হিসেবে সেইটুকু আমাদের পেশেন্স রাখতে হবে, ধৈর্য থাকতে হবে। বা যখন আমরা ডক্টরের সঙ্গে মিট করতে যাচ্ছি, আমাদের জট ডাউন করতে হবে, কোন কোন কোয়েশ্চেন আমাদের জিজ্ঞেস করতে হবে। বা যখন কেউ মেডিসিন বোঝাচ্ছে, সে সেক্রেটারি হোক বা হসপিটালের কোনো এমপ্লয়ি হোক, সেটা ভালো করে শুনতে হবে, ভালো করে বুঝতে হবে। কারণ আবার তোমাকে ওপিডিতে এসে দেখানো, বা তো সেটাও একটা প্রসেস আছে, তোমাকে তার জন্য ওয়েট করতে হবে, তোমাকে কিউতে থাকতে হবে, তোমাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তো এই জিনিসগুলো তো একটু টাইম টেকিং, অধৈর্য হলে চলবে না। তাই বাড়ি চলে যাচ্ছি, এটা তোমার বন্ধু না যে ফোন করলে। আর যখন ডাক্তার বন্ধুও হয়, তখনও সবসময় কিন্তু পারা যায় না। সেই কারণে প্রশ্ন তো অনেক কিছুই থাকতে পারে একটা পেশেন্টের। তো তোমাকে কিন্তু এই জিনিসগুলো একটুখানি মাথায় রাখতে হবে, যে ভালো করে বাড়ির লোকেদের ভালো করে শুনে নিতে হবে, বুঝে নিতে হবে সব কিছু। সবসময় যে সব ডাক্তার ফোন ধরবে বা ফোন নাম্বার পেশেন্টদের দেবে সেটাও না। কারণ আমরা সত্যিই যখন আমরা পেশেন্ট হয়ে যাই, তখন আমাদের অনেক রকমের আবদার, অনেক কথা বলতে ইচ্ছে করে ডক্টরের সাথে। তখন আমরা ভুলে যাই যে নেক্সট যে পেশেন্ট আছে তারও তো এমার্জেন্সি নিয়ে এসেছে। তো এই সব কারণের জন্য আমি খুব ডিস্টার্ব ছিলাম। তারপরে আমার কি হয়েছে, দিদিরা প্রচণ্ড এসি ফ্যান চালাতে অভ্যস্ত, ওদের গরম বেশি, আমার ঠান্ডা লাগা থাক, তো আমার সেখান থেকে ঠান্ডা লাগে। তো কোল্ড অ্যান্ড কাফ যেমন আমার হয়, তো অ্যান্টিবায়োটিক খাবো না, এখন স্টিম নিয়ে আমি আছি। প্রচুর এই ধরনের পেশেন্ট এখন হসপিটালে, এই ওয়েদার চেঞ্জ হবে, আবার একটা কোল্ড অ্যান্ড কাফ হবে। ব্যাপারটা কি জানো, নিউক্লিয়ার ফ্যামিলি বা যারা বাইরে বিদেশে বা কলকাতার বাইরে পড়তে পাঠাচ্ছে বাচ্চা কাচ্চাদের বা চাকরির জন্য, সেই সব ফ্যামিলিরাদের কিন্তু খুব টাফ সিচুয়েশন, ভীষণ টাফ সিচুয়েশন। আমরা যারা ভাবি কেয়ার গিভার অ্যান্ড টেকার দিয়ে আমরা সব চালিয়ে নেব, আমার এক কলিগের ফ্যামিলিতে আমি দেখছি এরকম খুব নাম করা একজন এরকম একটা ইনস্টিটিউশন থেকে লোক আসে, এভরি ডে তাদের সাথে ঝামেলা। সে পেশেন্টকে দেখার জন্যে আসছে, অথচ সে রাত্রিবেলা পেশেন্টকে বলছে এতবার করে আপনি বাথরুমে ওঠেন, অথচ হাইলি পেড তাদের করতে হয়।
পেশেন্ট কখন বাথরুম পাবে সেটাও তাদের ইনস্ট্রাকশনস মতন যেন হবে, দুবারে বেশি উঠতে পারবো না, মানে এরকম একটা অ্যাটিটিউড। তো বাইরে যারা বিদেশ থেকে থাকছে, বাবা মারা এখানে একা থাকছে, তারা হয়তো সিসি ক্যামেরা দেখছে বাবা মার সঙ্গে এরকম অ্যাটিটিউড দিয়ে কথা বলছে, এই করছে, তো তারা রেগে যাচ্ছে, বা এই কোম্পানিকে বলছো আবার নতুন লোক আসছে। একবারও ভাবো যে পেশেন্ট, তাকে নিত্য নতুন একটা করে লোক আসবে, অ্যাডজাস্ট করা কতটা মুশকিল, বা বাচ্চাদের ক্ষেত্রেও। আমি কদিন আগে একটি দেখছিলাম, একটি কোনো সেলিব্রিটিতে লিখেছে যে এই ধরনের যাদের কাছ থেকে আমরা হেল্প নিই, যে কোনো সংস্থা থেকে যারা আসে না কেন, এরা অসম্ভব পরিমাণে চোর হয় বা এরা কোনো কাজ করে না। ইটস ট্রু, ইটস ট্রু। এরা 5 ঘন্টার জন্য তোমার বাড়িতে আসবে, তুমি একটা কাজ বললে, ওরা ওই কাজটাই কনস্ট্যান্ট করবে। মনে করো কিছু গ্রিল পরিষ্কার করতে বললে, তুমিও গ্রিল পরিষ্কার করো, তুমি জানো একটা গ্রিল পরিষ্কার করতে কতক্ষণ লাগে বা একটা ফ্রিজ পরিষ্কার করতে কতক্ষণ লাগে। ও চেষ্টা করবে আমার হাতে যেহেতু 5 ঘন্টার সময় আছে, আমি এটাকে 3 ঘন্টা বা 4 ঘন্টা একটা করে দিই। টাইমটাকে ম্যানেজ করো, 5 ঘন্টা বাদে ওকে চলে যেতে হবে, তোমাকে পেমেন্ট করতে হবে। আর একটা হচ্ছে চুরি, চুরি তো করবেই, বিকজ তুমি যদি অসুস্থ থাকো, তোমার বাড়ির সব কিছু খোলা, তো ওটা তো খুব স্বাভাবিক। আর একটা হচ্ছে ভীষণ ইনসিকিউরিটি, কত তো দেখেছো এরকম মার্ডার করে, বাড়ির ইনফরমেশনস ওরা দিয়ে দেয় বাইরের লোককে। এই ধরনের জিনিস হতেই থাকে। তাই বলে কলকাতা আনসেফ, দিল্লি আনসেফ না, বম্বে আনসেফ না, এই ঘটনাটা নয়, সর্বত্রই এই জিনিসগুলো হতে থাকে। যে কোনো বড় রাবারি বলো, ডাকাতি বলো, মার্ডার বলো, সব কিছুর ভেতরেই দেখবে বাড়ির কোনো আশেপাশে থেকেই কোনো না কোনো ইনফরমেশান যায়। তো আমাদের তার জন্য কী হয়, নিজের লোকেদের সঙ্গে যদি আমরা এক না থাকতে পারি, সবাই সবার মধ্যে ঝাঁপিয়ে পড়তে হবে। বন্ধুদের ব্যাপারেও আজকাল রাত্রিবেলা মেয়েরা, আমি বাড়ি থেকে কী করে বেরোবো কাউকে হেল্প করার জন্য, এই অ্যাটিটিউডটাও চেঞ্জ করার আছে। মেয়েরা নাইট করছে, মেয়েরা রাত্রিবেলা মেট্রো করে বাড়ি ফিরছে, মেয়েরা একা একা সারা দিল্লি বম্বে ট্রাভেল করছে। তাহলে তুমি একটা মেয়ে হয়ে একটা হসপিটালে তুমি যেতে পারবে না? একটা কোনো কারোর যদি তোমার পাশের বাড়ির দরকার হয়, বা তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের যদি কোনো অসুবিধা হয়, বা কারণ পাশের বাড়ির মেয়ে কেন, কোনো ছেলেরও যদি কোনো অসুবিধা, তুমি তাকে নিয়ে থানায় যেতে পারবে না, বেরোতে পারবে না, উবার ধরতে পারবে না, যেভাবেই হোক তুমি যেতে পারবে না। এই এক্সকিউজেসগুলো কিন্তু এখন আর চলবে না। তাহলে কিন্তু তোমার শিল্পও কেউ আসবে না, এটুকু তুমি জেনে রেখে দাও। তাহলে তোমার ঘরে দরজা বন্ধ করে তুমি যদি থাকো, তোমাকে দরজা বন্ধ করেই থাকতে হবে। তোমার দরকারে তুমি দরজা বন্ধ করবে বা জানলা দিয়ে কাউকে ডাকবে আর সে তোমাকে এসে হেল্প করবে, এটা পসিবল না। এইসব দিন শেষ হয়ে গেছে। মেয়েরা যদি বলো আমরা অ্যাট পার ছেলেদের সাথে আমরা এত টাকা করে স্যালারি ড্র করছি, আমরাও মেয়ে ছেলেদের মতন পড়াশোনা করছি, তা আমরাও লিভ ইন করে আগে দেখে নেবো ছেলেরা কেমন। ইচ অ্যান্ড এভরি জায়গায় আমরা যখন এই জিনিসগুলো করছি, এখন বাসের মধ্যে মেয়েদের জন্য কোনো সিট নেই, শুধু সিনিয়র সিটিজেনদের জন্য সিট থাকে, ইটস গুড। তো এইগুলো যখন আমরা করছি, তখন আমাদের এই মানসিকতাগুলোও থাকতে হবে। আমরা একা রাস্তায় চলতে ভয় কেন পাবো? তোমাকে সেই সাহসটাও দেখাতে হবে, ঘুরে দাঁড়াবার, প্রোটেস্ট করবার, বা দরকার হলে একা বেরিয়ে উবারে করে তোমায় যেতে হতে পারে। আর যদি তোমার বাচ্চার যদি কিছু হয়, যদি তোমার বরের কিছু হয়, যদি তোমার বাবার কিছু হয়, তুমি যাবে না? অনেকে বলে আমি হসপিটালটি যেতে পারি না, আমার কেমন লাগে। আজকে তোমার হাজব্যান্ডের যদি কিছু হয় তুমি যাবে না? তোমার ছেলের যদি কিছু হয় তুমি যাবে না? তুমি যাবে, তুমি সবার আগে যাবে। তাহলে তুমি কেন অন্যদের বেলায় যাবে না? এগুলো আমাদের এখান থেকে আসে, ব্রেন থেকে। আমরা আগে পাড়ায় কেউ মারা গেলে আমি বারবার বলি ভয় পেতাম। এখন একই লিফটে আমি নামি, আমি আইসিইউতে হয়তো রাউন্ড দিচ্ছি, পাশে হয়তো সিপিআর দিচ্ছে, বা পাশে কেউ এক্সপায়ার করে গেছে, কার্টেন টানা, পাশে পেশেন্টের সাথে কথা বলছি। এখন আর আমার রাত্রে ভয় লাগে না। ওগুলো আমাদের ছোটোবেলা থেকে ভয় দেখানো হতো, তাই ভয় লাগে। পাশের বাড়িতে কেউ মারা গেছে, ভূত হয়ে গেছে। এই কনসেপশনগুলোকে ক্লিয়ার করার দরকার। এগুলো একদম বাজে জিনিস। পুলিশ মানেই ধরে নিয়ে গিয়ে মারবে, এই কনসেপশনগুলো ক্লিয়ার করার দরকার। পুলিশেরও বাবা আছে, পুলিশকেও আইন তোমায় বোঝাতে হবে। তার জন্য তোমাকে লিটারেট হতে হবে, তার জন্য তোমাকে জানতে হবে আইন আদালত। পুলিশের সামনে দাঁড়িয়েও তুমি লড়াই করতে পারবে।
তার জন্য তোমাকে শক্ত হতে হবে। লড়াই মানে গালাগাল দিয়ে মন্দ করে ঝগড়াঝাটি, অশালীন ব্যবহার নয়, কিন্তু তোমাকে ইউনিটি ভীষণ দরকার, সব জায়গায় দরকার। অফিসে বলো, ঘরে বলো, যে কোনো জায়গাতে, বন্ধুদের মাঝখানে বলো। যদি শুধু পিঠ বাঁচিয়ে আমি চলবো আমার ঘরে, তাহলে তো তুমি বোকা আজকালকার দিনে, একদম বোকা। হসপিটালে রাত জাগার লোক পাওয়া যায় না। আর আমাদের নৈহাটিতে আমরা দেখতাম কে রাত জাগবে, কে ব্লাড দেবে, সেই নিয়ে মারামারি চলতো। শ্মশানে এত এত লোক যেত, যখন শ্মশান যাত্রীরা আসতো এত এত মিষ্টি কিনতে হতো, বিকজ কি এত লোক, আর পুরো পাড়াকে নেমন্তন্ন করতে হতো। আমি চাই ওই পাড়া কনসেপ্ট। যবে থেকে কলকাতা থেকে ইয়াং ছেলেপুলেরা বাইরে চলে গেছে, তবে থেকে আজকে এরকম হাল। পাড়ার মোড়ে মোড়ে ছেলেরা আড্ডা মারছে, ছেলেরা পলিটিক্স নিয়ে ডিসকাস করছে, ছেলেরা খেলাধুলো নিয়ে ডিসকাস করছে। ভোরবেলা আমি দেখতাম নৈহাটি থেকে সব রাত 3-4টের সময় এসে ফুটবল ক্রিকেটের দেখবে বলে রাইনদের টিকিট কাটতো, টেস্ট ক্রিকেটের জন্য টিকিট কেটে নিয়ে যেত। কোথায় সেই পাগলামি আমাদের বাঙালি ছেলেপুলেরা, কোথায় সেই পাগলামি? পাড়ায় বিয়ে, কোমর বেঁধে হাতে বালতি নিয়ে সবাই পরিবেশন করছে। কোথায় আজকালকার ছেলেরা পারবে করতে পরিবেশন? তাদের শেখানোই হয়নি, বাবা মারাই তাদের শেখায়নি। নিজের বাড়ির লোক এলেও তারা দরজা বন্ধ করে ঘরে বসে থাকে। রিক পারবে, বিকজ রিককে শেখানো হয়েছে। রিক পারবে, পরিবেশন করতে পারবে, 50টা লোককে রান্না করে খাওয়াতে পারবে। আমি প্রাউড রিকের জন্য। আর রিকের ক্যারিয়ার, সেটা আরেকদিন বলবো। প্রত্যেকটা ছেলের এইরকমভাবে মানুষ করা উচিত। আমার এক বন্ধুর বাড়িতে তার ছেলে মাইক্রোওভেনে খাবার গরম করতে যাচ্ছে, তার বাবু জানা না তোমাকে যেতে হবে না, বাবু তোমার মাইক্রোওভেন তুমি হাতে পাও না, কিছু হয়ে যাবে। রি 3তলা থেকে বাড়ির নিচ খুলতে যাবে, ছেলে যাবে না, বাবা যাবে। রিলেটিভরা হসপিটালে ভর্তি হবে, সেখানে ছেলেকে পাঠাও। এখন ছেলে মেয়ে কিচ্ছু নেই, সবাইকে সব করতে হবে। এদিকে আমরা বলছি মেয়েরা একা একা থাকবো, এদিকে আমরা ছেলেরা বলছি বিয়ে করব না। তাহলে তোমরা কি করে থাকবে? রান্না শেখো, মেয়েরাও শেখো সব কিছু। আমি সবসময় বলি না আমার শাশুড়িকে, যখন 5টা মেয়ে শাশুড়িকে নিয়ে গালাগাল দেয়, তখন আমি শাশুড়িকে নিয়ে বলি আমি গর্ব করি ওই রকম মাদার ইন ল পেয়েছিলাম বলে আজ আমি এত কাজ মাথা ঠান্ডা রেখে সমস্ত প্রবলেম সলভ করা আমি করতে পারি। আমার লাইফে যা আপস অ্যান্ড ডাউনস গেছে, যা যা ক্রুশিয়াল পিরিয়ড আমার গেছে, যে পরিস্থিতিতে আমি কাজ করেছি বা এখনও স্টিল আমি যা করছি, অনেকেই পারবে না। তাই বলি কি বলবো আমার মতন কষ্ট আর মেয়েরা করেনি? অনেক, আমার থেকে অনেক বেশি কষ্ট অনেক মেয়ে করেছে, এখনো করছে। তাদের দেখে মেয়েদের শেখা উচিত। যে মেয়েরা উবার চালায় আমি তাকে দেখে শিখি। যে মেয়েটা 5 বাড়ি কাজ করে বরকে ছেড়ে দিয়ে এসে বাচ্চা মানুষ করছে, বর মাতাল বলে, তাকে স্যালুট করা উচিত। আমি নীতা আম্বানিকেও স্যালুট করি। এত কিছু করার পর তো বসে থাকতে পারতো, ওর ভাইয়ের বউ তো বসে থাকে, টিনা মুনিম। কিন্তু নীতা আম্বানি নিজেকে কি করছে দেখো, সে যে ডায়নামিক লেডি। আমার মেন্টর চিরশ্রী, আমার কাছে প্রণম্য। চিরশ্রীর কথা চিরশ্রী বলবে, নিশ্চয়ই বলবো, একদিন আমি ওকে বলতে বলবো।
প্রত্যেকটা মায়েকে, প্রত্যেকটা মেয়ে ছেলে বোনা, প্রত্যেকটা মানুষকে মানুষের পাশে দাঁড়াতে হবে। প্রত্যেকটা মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার রাখতে হবে। অনেকেই বলে এই আমার কলেজ ইউনিয়নে যেমন গিয়ে কী করবো, একা একা, আমার ব্যাচে কেউ নেই। তুই পারিস সবার সাথে কথা বলতে, আমি পারি না। সব আমি শুনলেই আমার অবাক লাগে। মানুষের সাথে কথা বলবো, একই কলেজ থেকে সবাই পাশ করেছি, কত টপিক কলেজে গেলে প্রফেসরদের নিয়ে কথা বলার আছে, কলেজ কত চেঞ্জ হয়েছে কথা বলার আছে, এডুকেশন নিয়ে কথা বলার আছে, পলিটিক্স নিয়ে কথা বলার আছে, পরের বছর রিউনিয়ন কী করব সেটা নিয়ে কথা বলার আছে। সেখানে এইটা একটা কথা হলো? কলেজে গিয়ে কাউকে চিনতে হয় নাকি? নতুন যখন আমি অফিসে যাই তখন কাকে নিয়ে গেছিলাম? তো মানসিকতা চেঞ্জ হওয়া দরকার, প্রত্যেকটা মানসিকতা চেঞ্জ হওয়া দরকার। আমরা নিজেদের সাপ্রেস করে রাখি, আমরা এগোতে ভয় পাই। যারা এগোচ্ছে না তারা অনেক এগিয়ে যাচ্ছে কিন্তু, আর যারা ঘরে বসে ভাবছে আর সমালোচনা করছে, ও এটা করছে, ওর পেছনে ওটা হচ্ছে, সেটা হচ্ছে, আরে বাড়ি গাড়ি মেটেরিয়ালিস্টিক দুনিয়া ছেড়ে বেরিয়ে দেখো, নিজে আর্ন করো, নিজে কিছু করো। সে তোমার রান্না তুমি বিক্রি করো, বা তোমার হাতে যদি কুরুশের কাজ থাকে তুমি যেটা বিক্রি করো, তোমাকে একটা বাচ্চাকে তুমি এডুকেট করো, তুমি যদি ভালো পড়াতে পারো, ভালো ইংলিশ জানো, 5টা বাচ্চাকে পড়াও না, পয়সা দরকার নেই, পয়সা ছাড়া পড়াও, ফিলান্থ্রপিক কাজ করো, 5টা কুকুরকে খাওয়াও, বাড়িতে এনে ট্রিটমেন্ট করো। এত বড় বাড়ি, 2টো ডগিকেও তো রাখতে পারো, অসুস্থ রোগী 2টো ট্রিটমেন্ট করতে পারো। তা না, সারাদিন মোবাইল। আমিও মোবাইল দেখি, আমিও রিল বানাই, কাজটাও করি। আমার এক বন্ধু আমাকে লিখেছে, তোমার গল্প শুনতে ভালো লাগে। আসলে এত মানুষ জীবনে দেখেছি। বাবার একটা অদ্ভুত প্রফেশন ছিল জার্নালিজম, তার আগে বাবা স্কুল টিচার, মা স্কুল টিচার। আমি নিজে ছোটো বাচ্চাদের পড়ানো দিয়ে আমার প্রফেশন শুরু। তারপর ট্রান্সপোর্টে কাজ করেছি, সেখানে ড্রাইভার কন্ডাক্টরদের সাথে কাজ করেছি, আবার আইএস ডাব্লিউবিসিএস তাদের সাথে কাজ করেছি। যখন হেলিকপ্টার ডিভিশনে গেছি তখন বড় বড় পাইলটদের সাথে কাজ করেছি, বিভিন্ন রকমের ইভেন্ট করেছি, হসপিটালে বিভিন্ন রকম পেশেন্টদের দেখি, শুধু দেখি না, আমি তাদের ভেতরে ঢুকে কথা বলি একদম। আমার ভালো লাগে, আমার তোমাদের সাথেও গল্প করতে ভালো লাগে। আমার ইচ্ছা আছে মেন্টাল হেলথের ওপরে অনেক ওয়ার্কশপ আমি করেছি, বাট আবার শুরু করতে। তোমরা যদি পাশে থাকো, আমি একটা একটা করে ছোট ছোট ইস্যুস নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব। সেখানে আসবে কোনো সাইকোলজিস্ট, কোনো সাইকিয়াট্রিক, কোনো আর তার সঙ্গে থাকবে কেস হিস্ট্রি, যারা এই রকম সমস্যা দিয়ে গেছে। প্রচুর স্কুলের ওপরে আমি কাজ করেছি, কলেজের ওপরে কাজ করেছি, বাট আবার আমার ভেতর থেকে মনে হচ্ছে সেই কাজ শুরু করতে হবে, বিকজ হিউজ প্রবলেম। তোমরা আমার পাশে থেকো, তোমরা আসবে, আমি আশা করব আমার ওয়ার্কশপগুলোতে। ডেফিনেটলি অনেক কিছু করার প্ল্যান। চলো যাই, আজকে বৃহস্পতিবার, পুজো করতে হবে, বাচ্চারা ওয়েট করছে, রান্না আছে, অর্ডার আছে। খুব জলদি তোমাদের সাথে আবার অন্য গল্প নিয়ে আসবো। তোমরা সবাই প্রে করো শিলাদিত্যের জন্য, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, রিক যেন খুব বড় হয়, ওকে অনেক আশীর্বাদ করো,
ভালো মানুষ হতে পারে। পয়সা আর্ন করতে পারবে কিনা আমি জানি না, কিন্তু ভালো মানুষ হওয়াটা আমার কাছে বেশি জরুরি।